Good afternoon, everyone. আজকে আমাদের টপিক রিপ্রোডাকশন ইন হিউম্যানস, যেটা ক্লাস 8 এর বায়োলজির একটা চ্যাপ্টার। তো আজকে আমরা এই পুরো চ্যাপ্টারটাকে ওয়ান শটে কমপ্লিট করে নেব। তো চলো শুরু করছি। এর আগেও কিন্তু আমরা রিপ্রোডাকশন ইন প্লান্টস পড়েছি, সেখানে হোয়াট ইজ রিপ্রোডাকশন, তার ইম্পর্টেন্স, তার কিছু টাইপস বা ক্লাসিফিকেশন, সেগুলো আমরা অলরেডি পড়ে নিয়েছি। তো জাস্ট ওইটাকে আরেকবার আমরা দেখে নেব। ফার্স্টেই বলছে কি হোয়াট ইজ রিপ্রোডাকশন, না দিস ইজ আ বায়োলজিক্যাল প্রসেস টু গিভ রাইজ টু নিউ ইন্ডিভিজুয়াল অফ অ্যান অর্গানিজমস ওন কাইন্ড। যে কোনো একটা অর্গানিজম, বি ইট আ প্লান্ট অর অ্যানিমাল, সে তার নিজের মতন বা নিজের কাইন্ডের, নিজের স্পিসিসের একটা নতুন ইন্ডিভিজুয়ালকে জন্ম দেবে বা নতুন ইন্ডিভিজুয়াল তৈরি করবে। এই প্রসেসটাকেই বলা হচ্ছে রিপ্রোডাকশন। নাও দিস রিপ্রোডাকশন ক্যান বি ডিভাইডেড ইন্টু টু টাইপস। কি কি? First one is vegetative, which is also known as asexual, and second one is sexual reproduction. First আমরা যদি asexual reproduction টা একটু দেখে নিই, which is also called vegetative। এখানে বলা হচ্ছে যে নিউ ইন্ডিভিজুয়াল ক্যান বি ফর্মড ফ্রম এনি পার্ট অফ দ্য বডি অফ অ্যান অর্গানিজম। যে কোনো বডি পার্ট থেকে, আদার দ্যান গ্যামেটিক সেলস, সেটা বাদ দিয়ে যে কোনো বডি পার্ট থেকে যদি একটা নতুন নিউ ইন্ডিভিজুয়াল তৈরি হয়, সেই পুরো প্রসেসটাকে বলা হচ্ছে ভেজিটেটিভ অর অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে হোয়াট ইজ সেক্সুয়াল রিপ্রোডাকশন? এখানে বলা হচ্ছে দুটো গ্যামেটস তৈরি হবে। ওয়ান ইজ মেল গ্যামেট and another one is female gamete. Male gamete কে আমরা বলছি sperm in case of humans, আর ফিমেলের ক্ষেত্রে it is egg। তাহলে এই দুটো গ্যামেটস দে উইল ফিউজ টুগেদার টু ফর্ম জাইগোট। তাহলে একটা যদি এটা আমি বলি, যদিও স্পার্ম কিন্তু এরকম দেখতে না, ফর এক্সাম্পল আমি বলছি দিস ইজ স্পার্ম অ্যান্ড দিস ইজ এগ। তাহলে একটা হচ্ছে মেল গ্যামেট, একটা ফিমেল গ্যামেট। এই দুজনের ফিউশনের জন্য যেটা তৈরি হচ্ছে দ্যাট ইজ কল্ড জাইগোট। তাহলে এই যে প্রসেসটা, এই প্রসেসের থ্রুতে যদি কোনো রিপ্রোডাকশন হয়, দ্যাট ইজ কল্ড সেক্সুয়াল রিপ্রোডাকশন। ইট কন্টিনিউস, কে এই জাইগোটটা ইট কন্টিনিউস টু গ্রো টু ফর্ম নিউ ইন্ডিভিজুয়াল। এটা আস্তে আস্তে গ্রো করবে, ডেভেলপ করবে, নিজেকে ম্যাচিওর করবে, করতে করতে আলটিমেটলি আফটার আ সার্টেন পয়েন্ট অফ টাইম আমরা দেখতে পাবো একটা নতুন নিউ ইন্ডিভিজুয়াল তৈরি হয়েছে। নাও this vegetative or asexual reproduction that can be divided into three parts: fission, second one is budding, and third one is fragmentation. ফিশন মানে আমরা জানি কি, ফিশন মানে এরকম ভাগ হয়ে যাওয়া। তাহলে একটা অর্গানিজম ছিল, সেটা তার, এটাকে আমরা বলি প্যারেন্ট অর্গানিজম, ঠিক আছে? এটা হচ্ছে প্যারেন্ট অর্গানিজম। তো প্যারেন্ট অর্গানিজমের বডিটা, পুরো বডিটাই ডিভাইডেড হয়ে গেছে, সেখান থেকে দেখতে পাচ্ছি নতুন ইন্ডিভিজুয়ালস তৈরি হয়েছে। এই প্রসেসটাকে আমরা বলছি ফিশন। এবার এই ফিশন, এই যে প্রসেসটা, সেটা মেইনলি দুটো টাইপসের হতে পারে। কি কি? নাম্বার ওয়ান ইজ বাইনারি অ্যান্ড নাম্বার টু ইজ মাল্টিপল। বাইনারি, বাই মানে কি টু, তাহলে একটা প্যারেন্ট অর্গানিজমের বডি ডিভাইডেড হয়ে যদি দুটো নিউ ইন্ডিভিজুয়ালস তৈরি হয়, দ্যাট প্রসেস ইজ কল্ড বাইনারি ফিশন। যেমন ফর এক্সাম্পল অ্যামিবার বডি একদম মাঝখান দিয়ে এরকম ডিভাইড হয়ে যায়, বা দুটো পার্টসে ডিভাইড হয়ে যায়, করে দুটো নতুন অ্যামিবা তৈরি হচ্ছে। অ্যান্ড ইন কেস অফ মাল্টিপল ফিশন, মাল্টিপল মানে কি মোর দ্যান টু ইন্ডিভিজুয়ালস উইল বি ফর্মড। তাহলে একটাই যদি বডি পার্ট, একটাই যদি প্যারেন্ট অর্গানিজম থাকে, সেটা মাল্টিপল টাইমস ডিভাইডেড হয়ে গিয়ে 1 2 3 4, তাহলে 1 2 3 4 একটা প্যারেন্ট অর্গানিজমের বডি, সেটা ডিভাইডেড হয়েছে মাল্টিপল টাইমস, এবং সেটা কিন্তু মাল্টিপল নিউ ইন্ডিভিজুয়ালস তৈরি করেছে। তাহলে এই যে টাইপটা, এটাকে বলা হচ্ছে মাল্টিপল ফিশন, যেটা আমরা দেখতে পারি প্যারামেশিয়ামে, ম্যালেরিয়াল যে প্যারাসাইট সেটার ক্ষেত্রে। তাহলে বডি অফ দ্য প্যারেন্ট অর্গানিজম গেটস ডিভাইডেড ইন্টু টু অর মোর ডটার অর্গানিজমস। এই প্রসেসটাকে বলা হচ্ছে কি ফিশন। নেক্সট ওয়ান ইজ বাডিং। বাডিং এর ক্ষেত্রে কি হচ্ছে, বাডিং এ আমি এই জায়গাটা যদি ড্র করি, একটা এরকম অর্গানিজম থাকছে,
ঠিক আছে? 1, 2, 3, 4 এরকম একটা অর্গানিজম থাকছে। এখান থেকে দেখা যাচ্ছে একটা ছোট্ট এরকম বাড মতন তৈরি হয়েছে। আফটার আ সার্টেন পয়েন্ট অফ টাইম এই বাডটা এখানে গ্রো করতে থাকবে। তো এটা যদিও অতটা সিমিলার হচ্ছে না, বাট এই অর্গানিজমটা, প্যারেন্ট অর্গানিজমটা এরকম রয়েছে। আর বাডটা কিছুটা গ্রো করেছে, তার মধ্যে এরকম কিছু জিনিস তৈরি হয়েছে। তো এইভাবে আফটার আ সার্টেন পয়েন্ট অফ টাইম দেখা যাবে এই বাডটা পুরোপুরি ডিটাচড হয়ে গেছে ফ্রম দ্য প্যারেন্ট অর্গানিজম, এবং ও নিজে নিজের মতন করে ইন্ডিপেন্ডেন্টলি বড় হচ্ছে, গ্রো করছে, নিজেকে ডেভেলপ করছে। এখান থেকে আমরা তাহলে দেখতে পারি কি যে এরকম একটা অর্গানিজম রয়েছে, যেটাকে আমরা প্যারেন্ট অর্গানিজম বলছি। এখান থেকে একদম বাডটা পুরোপুরিভাবে ডিটাচড হয়ে গেছে, সেখান থেকে ওর নিজের মতো নিজে গ্রো করছে, রাইট? তো এই টাইপ অফ যে রিপ্রোডাকশনটা, সেটাকেই বলা হচ্ছে বাডিং। তাহলে বার্ডস গ্রো ফ্রম দ্য আউটসাইড অফ দ্য প্যারেন্টস বডি অ্যান্ড দেন ডিটাচ দেমসেলভস টু গ্রো ইন্ডিভিজুয়ালি। যেটা আমরা কোথায় দেখতে পাই? ইস্টে দেখতে পাই। ইস্টের ক্ষেত্রে কিরকম হতে পারে যে একটা অর্গানিজমের এরকম রয়েছে, দিস ইজ দ্য নিউক্লিয়াস, সিঙ্গেল সেলড। এবার এখানে দেখা যায় যে এই নিউক্লিয়াসটা ফার্স্টে কিছুটা গ্রো করছে, তাহলে এই নিউক্লিয়াসটা এটা কিছুটা এখান থেকে গ্রো করছে, অ্যান্ড আফটার আ সার্টেন পয়েন্ট অফ টাইম দেখা যায় যে এটা প্যারেন্ট অর্গানিজমের বডি থেকে পুরোপুরিভাবে এরকম ডিটাচড হয়ে গেছে। এটা হয়ে গেল নিউ ইন্ডিভিজুয়াল, যেটা সেটা এবার ও নিজেকে গ্রো করবে, ডেভেলপ করবে, একদম আলটিমেটলি একটা ফুললি গ্রোন ইন্ডিভিজুয়ালে পরিণত হবে। কিন্তু তার আগে ও কিন্তু বাড থেকে তৈরি হয়েছে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড বাডিং। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন মানে কোনো একটা অর্গানিজমের বডির কোনো একটা পার্ট আলাদা হয়ে গিয়ে সেখান থেকেই নতুন ইন্ডিভিজুয়ালটা তৈরি হচ্ছে। মানে কি, ব্রোকেন পিস অফ অ্যান অর্গানিজম ক্যান গ্রো ইনটু আ ফুললি গ্রোন নিউ ইন্ডিভিজুয়াল। স্পাইরোগাইরা এরকম থাকে, অনেকটা রিবন লাইক স্ট্রাকচার ওটাকে বলা হয়, রিবন লাইক স্ট্রাকচার বলা হয়। তো দেখা গেল এইটুকুন পার্ট আলাদা হয়ে গেছে, এবার এই পার্টটা থেকে একটা নতুন স্পাইরোগাইরা তৈরি হতে পারবে, টেকিং সাম টাইম। তাহলে যদি কোনো একটা প্যারেন্ট অর্গানিজমের বডির যে কোনো একটা পার্ট ফ্র্যাগমেন্টেড হয়ে গিয়ে সেই ফ্র্যাগমেন্টেড পার্ট থেকে যদি একটা নিউ ইন্ডিভিজুয়াল গ্রো করতে পারে, দ্যাট প্রসেস ইজ কল্ড ফ্র্যাগমেন্টেশন। তাহলে এখানে কোথাওই কিন্তু আমরা কোনো গ্যামেটিক সেল তৈরি হয়েছে, সেখান থেকে অর্গানিজম তৈরি হয়েছে, এরকম কিচ্ছু দেখলাম না। জাস্ট কোথাও দেখলাম যে বার্ড তৈরি হয়েছে, সেখান থেকে একটা নিউ ইন্ডিভিজুয়াল, কোথাও ফ্র্যাগমেন্টেড পার্ট, বা কোথাও একদম পুরো প্যারেন্ট অর্গানিজমের বডিটাই ডিভাইডেড হয়ে গেছে। আর আরেকটা যেটা আমরা দেখেছি সেক্সুয়াল রিপ্রোডাকশন, সেখানে আমরা দেখতে পাবো কি একটা মেল গ্যামেট আরেকটা ফিমেল গ্যামেটের সাথে ফিউজড হয়ে একটা জাইগোট ফর্ম করবে, দেন ইট উইল কন্টিনিউ টু গ্রো অ্যান্ড ডেভেলপ। এবার যদি আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন অ্যানিমালস এর পার্টটা একটু দেখে নিই। ফার্স্টে কি হচ্ছে, যেটা একদম প্রথমে বললাম, যে মেল অ্যান্ড ফিমেল ইন্ডিভিজুয়ালস প্রডিউস স্পেশাল টাইপস অফ রিপ্রোডাক্টিভ সেলস। তাহলে মেলেরটাকে বলা হচ্ছে কি স্পার্মস, অ্যান্ড ফিমেল এটাকে বলা হচ্ছে এগ। ওয়ান স্পার্ম উইল ফিউজ টু ওয়ান এগ অনলি। একটা এগসের সাথে একটা স্পার্ম ফিউজড হবে, তারপরে একটা জাইগোট তৈরি হবে। স্পার্ম রিচেস টু দ্য ওভাম অ্যান্ড ফার্টিলাইজেস ইট টু প্রডিউস জাইগোট। তো এখানে বলতে পারো আমরা একটাকেই ওভাম বলছি, ঠিক আছে, একটু আলাদা, বাট একটাকেই আমরা এখানে ওভাম বলছি। আর যদি এটার প্লুরাল ফর্ম বলি তখন এটা ওভা হয়ে যাবে, ঠিক আছে। তো স্পার্ম রিচেস টু দ্য ওভাম বা এগসের কাছে যায়, অ্যান্ড ফার্টিলাইজেস ইট টু প্রডিউস জাইগোট। ফার্টিলাইজেশন হলো, দেন এটা জাইগোট ফর্ম করলো। দিস প্রসেস ইজ কল্ড ফার্টিলাইজেশন। জাইগোট, নাও দিস জাইগোট ডিভাইডস ইন দ্য প্রসেস অফ সেল ডিভিশন, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এই একটা জাইগোট তৈরি হয়েছিল, এবার এ আস্তে আস্তে কিন্তু সেল ডিভিশন
তাহলে এখানে একটাই সিঙ্গেল সেল ছিল, এখানে দেখো অনেকগুলো সেল তৈরি হয়েছে, 1 2 3 4, সিমিলারলি নিচের দিকেও থাকবে 1 2 3, আর আরেকটা ব্যাক সাইডে হয়ে গেছে 4। তো এরকম করে দেখো মাল্টিপল সেলস কিন্তু তৈরি হচ্ছে, এখানে 1 ছিল, এখানে 8 হলো, এখান থেকে আরো নাম্বার অফ সেলস বেড়ে গেছে, এরকম করে করে কিন্তু নাম্বার অফ সেলসটা বাড়তে থাকে। এবং আমরা দেখবো একটা টাইমের পর গিয়ে একটা স্পেশালাইজেশন, একটা টাইম পিরিয়ড থাকে যেখানে সেলসগুলো কিছুটা স্পেশালাইজড হয়ে যায়, যে এই সেলগুলো একটা পার্টিকুলার কাজ করবে, সেখান থেকে টিস্যু ফর্মেশন হয়, আমরা দেখবো এই পার্টটাও। তো সেটার পর গিয়ে একটা আলটিমেটলি ইন্ডিভিজুয়াল তৈরি হয়, যেটাকে আমরা বলি কি ফিটাস। ওটা হচ্ছে একদম মানে বিফোর বার্থ, তার আগের কন্ডিশনটাকে আমরা বলতে পারি। তাহলে জাইগোট ডিভাইডস ইন দ্য প্রসেস অফ সেল ডিভিশন অ্যান্ড ফর্মস এমব্রায়ো। তাহলে সেল ডিভিশনের পর কিছুটা টাইম পর গিয়ে ওটাকে বলছি আমরা এমব্রায়ো, যখন তার মধ্যে মাল্টিপল নাম্বারস অফ সেলস রয়েছে। দ্য এমব্রায়ো গ্রোজ অ্যান্ড ডেভেলপস টু ফর্ম নিউ ইন্ডিভিজুয়াল, যাকে আমরা ফিটাস বলতে পারি। এই যে একদম লাস্ট যে ফিগারটা, এটাকে কিন্তু আমরা ফিটাস বলতে পারি। কারণ কি, এখন কিন্তু আমরা আর আলাদা করে সেল দেখতে পাচ্ছি না, একটা মোটামুটি একটা স্ট্রাকচার আমরা বুঝতে পারছি যে এই জায়গাটা মাথা হবে, সামনের দিকটা মাথা হবে, এটা একটা টেইলের মতন রিজিয়ান রয়েছে, যদিও এটা পরে আস্তে আস্তে থাকবে না। তো এই পুরো জিনিসটাকে আমরা ফিটাস বলতে পারি। এখন কিন্তু আর আমরা এটাকে সেল আলাদা করে কিছু বলবো না, জাইগোট বা এমব্রায়ো আর বলবো না। তো এই হচ্ছে আলটিমেট প্রসেস, যেখানে একদম স্টার্টিং থেকে আমরা দেখলাম কি, যে কি করে মেল ফিমেল গ্যামেট ফিউজড হলো, তারপরে কি তৈরি হলো, তারপরে আলটিমেটলি সেল ডিভিশন হয়ে হয়ে লাস্টলি কি তৈরি হচ্ছে। নাও হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেমের দিকে যদি আমরা তাকাই, এক্ষেত্রে দেখা যায় যে দুটো রিপ্রোডাক্টিভ সিস্টেম আমরা পাই। নাম্বার 1 ইজ ফিমেল, নাম্বার 2 ইজ মেল। আগে আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা দেখে নেব। পুরোপুরি স্ট্রাকচার কিন্তু আলাদা, মানে মেল আর ফিমেল দুজনের যে রিপ্রোডাক্টিভ সিস্টেম ইন কেস অফ হিউম্যানস, এটা কিন্তু পুরোপুরিভাবে আলাদা, কাজেই আমাদের আলাদাভাবেই এটাকে পড়তে হবে। ফার্স্টে আমাদের আসছে কি ফিমেলসদের ওভারিস। আচ্ছা, একদম এই স্ট্রাকচারটা একটু দেখে নাও। আগে আমি স্ট্রাকচারটা বলে নেব, তারপরে লেখাগুলো পড়বো। ওকে, this is the picture or diagram of the female reproductive system which is situated inside the abdominal cavity. এটা কিন্তু ইনসাইড দ্য বডি থাকে। আর মেলদের ক্ষেত্রে স্ট্রাকচারটা একটু আলাদা দেখবো, কিছুটা পার্ট কিন্তু আউটসাইড দ্য বডি থাকে। তো আগে আমরা ফিমেলটা পড়ে নিচ্ছি। এটা একদম ইনসাইডে থাকছে, ইনসাইড দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। একদম প্রথমে যখন আমরা স্টার্ট করব, আমরা এই যে একটা ক্লাউডি একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এটাকে দিয়ে আমরা স্টার্ট করব। দিস ইজ কল্ড ওভারি। নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2, দেয়ার আর 2 ওভারিজ ইন আ ফিমেল। তাহলে এই একটা ওভারি, এই একটা ওভারি, দুটোকে আমরা বলছি ওভারিস। মোটামুটি শেপটা বলতে পারো একটা লোবিউলেটেড একটা স্ট্রাকচার, যদি এখানে একটা ক্লাউডি নেচার দেখাচ্ছে, একটু হোয়াইটিশ কালার হয়। এখানে মেইনলি ওভাম প্রডিউসড হয়। Oval body situated at the lower half of the abdomen, it produces eggs or ovum. তাহলে এখানে মেইনলি এগ সেলস গুলো বা ওভাম গুলো সেগুলো প্রডিউসড হচ্ছে। এবার এখান থেকে ওভাম গুলো বা এগ সেলস গুলো আস্তে আস্তে এই টিউবের থ্রুতে একদম এই জায়গাটা অবধি চলে আসবে। তাহলে এই টিউবেরও নিশ্চয়ই একটা নাম আছে। এই টিউবটাকে বলা হচ্ছে কি ওভিডাক্ট অর ফ্যালোপিয়ান টিউব। দুটো, একটা হচ্ছে ওভিডাক্ট একটা নাম, আরেকটা নাম হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। তাহলে এই একটা ওভারি থেকে একটা ওভিডাক্ট অর ফ্যালোপিয়ান টিউব চলে এসছে এই রিজিয়নটাতে। আবার সিমিলারলি এই ওভারিটা থেকে আরেকটা ফ্যালোপিয়ান টিউব অর ওভিডাক্ট চলে এসছে এই রিজিয়নটাতে। তাহলে দুটো ওভারিস, প্রত্যেকটা থেকে একটা করে ফ্যালোপিয়ান টিউব অর ওভিডাক্ট চলে এসছে একদম সেন্টারের এই রিজিয়নটাকে। এবার এই রিজিয়নটা কি সেটা আমাদের জানতে হবে। দিস ইজ কল্ড দ্য ইউটেরাস। এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে। অ্যাকচুয়ালি প্রত্যেকটাই ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে, কারণ প্রত্যেকের আলাদা আলাদা ফাংশন রয়েছে, বাট দিস রিজিয়ন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আগে আমরা তাহলে একটু দেখে নিই। তাহলে ওভারিস কি বলা হলো? আ পেয়ার অফ স্মল হোয়াইটিশ ওভাল বডিস, মোটামুটি একটা ওভাল শেপ দেখতে পাচ্ছ, situated at the lower half of the abdomen, but it is situated inside the body. এটা কিন্তু মাথায় রাখতে হবে। It produces eggs. তাহলে এখানে মেইনলি এগ সেলস গুলো তৈরি হচ্ছে। নেক্সট ওভিডাক্টস, আর আমরা আরেকটা নাম কি বলতে পারি? ফ্যালোপিয়ান টিউবস, রাইট?
তাহলে অলসো নোন অ্যাজ ফ্যালোপিয়ান টিউবস উইচ ইজ এক্সপ্যান্ডেড ফানেল শেপড টিউব। এখানে দেখো একটা ফানেলের মতন স্ট্রাকচার লাগছে না, এই জায়গাটা অনেকটা ব্রড উইচ ইজ কানেক্টেড টু দ্য ওভারি। সিমিলারলি এখানেও তাই, যেই পার্টটা ওভারির সাথে কানেক্টেড সেটা একটু ব্রডার এরিয়া কম্পেয়ার টু দিস পার্ট। তাহলে একটা ফানেলের মতন একটা শেপ তৈরি হয়েছে। সো দিস ইজ আ ফানেল শেপড টিউব লাইক স্ট্রাকচার্স which connect ovaries with the either side of the uterus। তাহলে এই ইউটেরাসের ইদার সাইডে কিন্তু ওভারিজ গুলোকে কানেক্ট করিয়েছে কে, ফ্যালোপিয়ান টিউব বা ওভিডাক্ট। দিস ইজ দ্য প্লেস ওয়্যার ফার্টিলাইজেশন টেকস প্লেস। এবার ফার্টিলাইজেশন আমরা একটু আগেই বললাম কি যে এগ সেল একটা স্পার্মের সাথে যখন ফিউজড হবে সেই প্রসেসটাকেই বলা হচ্ছে ফার্টিলাইজেশন। এই ওভিডাক্টের মধ্যে সেই প্রসেসটা হয়। এখানে ওভারিজের মধ্যে ওভাম বা এক্সেলটা প্রডিউসড হচ্ছে, সেটা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে। যদি সেখানে কোনো স্পার্ম এসে পৌঁছাতে পারে তখন এই ওভিডাক্ট বা ফ্যালোপিয়ান টিউবের কোনো একটা জায়গায়, মোটামুটি এরকম একটা জায়গাতে ফার্টিলাইজেশনটা হবে। সিমিলারলি এখানেও হতে পারে, এবার কোথায় হবে সেটা ডিপেন্ড করে, বাট যে কোনো একটা জায়গাতেই হতে পারে, যে ওভিডাক্টের যে কোনো একটা জায়গাতে হতে পারে, মোস্টলি এরকম জায়গাতেই হয়, ইদার এটা অর এটা। ঠিক আছে, এবার কোন ওভিডাক্টটা হবে সেটা ওরকম ভাবে বলা যায় না, যে কোনো একটাতেই হতে পারে। নেক্সট ইজ ইউটেরাস, আ মাস্কিউলার পিয়ার শেপড হলো অর্গ্যান। মাস্কিউলার একটা স্ট্রাকচার উইচ ইজ সামওয়াট পিয়ার লাইক ইন অ্যাপিয়ারেন্স। তাহলে এই জায়গাটাকে বলা হচ্ছে ইউটেরাস। হলো অর্গ্যান where the fertilized egg gets implanted and the fetus develops। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, আবার প্রথম থেকে যদি আমরা জেনে নিই, ওভারিজের মধ্যে ওভাম বা এক্সেলটা তৈরি হচ্ছে, সেটা আপওয়ার্ডসে যেতে যেতে দেখা গেল এখানে এসে সামহাউ ফার্টিলাইজেশন হয়েছে ইন প্রেজেন্স অফ দ্য স্পার্ম। এবার এটা কি এখানেই থেকে যাবে না, এটা কিন্তু আলটিমেটলি এই প্যাসেজের থ্রুতে চলে আসবে কোথায়, ইউটেরাসে। ইউটেরাসের যে ইনার লাইনিং, সেখানে কিছু ব্লাড ভেসেলসও থাকবে, নার্ভস তো অবভিয়াসলি থাকবে। এইখানে কিন্তু ও ইমপ্ল্যান্টেড হবে, মানে বলতে পারো এখানে একদম ভাবে গেথে যাবে, এই স্ট্রাকচারটার সাথে ও ইমপ্ল্যান্টেড হয়ে যাবে। তারপর এখানে আস্তে আস্তে ওর গ্রোথ ডেভেলপমেন্ট হতে হতে ফার্স্টে হবে জাইগোট থেকে এমব্রায়ো, তারপরে হয়ে যাবে একদম প্রপারলি ফিটাস। তাহলে ইউটেরাস কি বলা হলো, মাস্কিউলার পিয়ার শেপড হলো অর্গান ওয়্যার দ্য ফার্টিলাইজড এগ গেটস ইমপ্ল্যান্টেড অ্যান্ড দ্য ফিটাস ডেভেলপস। তাহলে এখানে আলটিমেটলি কিন্তু ফিটাসের ডেভেলপমেন্টটা হচ্ছে। এবার ঠিক তার নিচে যদি আসি, এটাকে বলা হচ্ছে সার্ভিক্স, আর একদম লাস্ট যে পার্টটা, দিস ইজ কল্ড দ্য ভ্যাজাইনা। এবার আমাদের এখানে সার্ভিক্সের পার্টটা দেয়নি, বাট আমরা একটু দেখে রাখবো। তাহলে লাস্ট যে একদম লাস্ট পার্টটা রয়েছে উইচ ইজ কল্ড ভ্যাজাইনা অ্যান্ড দ্য ইউটেরাস, these two regions are connected through the cervix। অনেক সময় সার্ভাইকাল রিজিয়নও বলা হয়। তো এই ইউটেরাস, সেটার সাথে কানেকশন রয়েছে সার্ভিক্সের, তার সাথে আলটিমেটলি কানেকশনটা রয়েছে কিন্তু ভ্যাজাইনার। বোঝা গেল? তাহলে এই হচ্ছে পুরো আমাদের স্ট্রাকচার অফ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ভ্যাজাইনা কি বলছে, মাস্কিউলার ক্যানেল ইন উইচ দ্য ইউটেরাস ওপেন্স। আলটিমেটলি ইউটেরাসটা এখানেই মাস্কিউলার অর্গানের মধ্যে ওপেন করেছে বা মাস্কিউলার স্ট্রাকচারের মধ্যে ওপেন করেছে। অলসো নোন অ্যাজ বার্থ ক্যানেল। যখন একটা ফিটাসের একদম নর্মালি যখন কোনো একটা ফিটাস ডেলিভার্ড হয়, তখন কিন্তু থ্রু দিস প্রসেস সেই ফিটাসটা আলটিমেটলি বার্থ হচ্ছে তার, এবং একটা আমরা বলি যে একটা নিউ ইন্ডিভিজুয়াল পৃথিবীতে আসে। থ্রু দিস ক্যানেল, যখন নর্মালি সেই প্রসেসটা, নর্মাল ডেলিভারি যেটাকে বলা হয়, এই প্যাসেজের থ্রুতেই কিন্তু সেটা হচ্ছে। আচ্ছা, ইউরেথ্রা, ইউরেথ্রা ফ্রম দ্য ইউরিনারি ব্ল্যাডার, এটা একটু মাথায় রাখতে হবে যে এখানে আমরা দেখব দুটো ওপেনিংস থাকে। ইউরেথ্রা উইচ ইজ কানেক্টেড টু দ্য ইউরিনারি ব্ল্যাডার, মানে ইউরিন পাস হয় যেই ওপেনিং এর থ্রুতে, সেটা কিন্তু আলাদা ওপেনিং থাকবে, আর এখানে ভ্যাজাইনাল ওপেনিংটা আলাদা থাকবে। দুটো কিন্তু সিমিলার ওপেনিং না, রাইট, টু দ্য আউটসাইড, ওকে, আউটসাইড অফ দ্য বডি। তাহলে ইউরেথ্রা ফ্রম দ্য ইউরিনারি ব্ল্যাডার ওপেন্স ইনটু দ্য ভালভা উইচ ইজ সিচুয়েটেড ইন ফ্রন্ট অফ দ্য ভ্যাজাইনাল ওপেনিং। তাহলে ভ্যাজাইনাল ওপেনিং যদি থাকে তার ঠিক কি বলে, হ্যাঁ, তার ঠিক আগে, মানে দুটো পরপর সাজানো,
পরপর থাকবে, ঠিক আছে? একটা ওপেনিং কিন্তু না, এটা অনেক সময় একটু মিসলিডিং হয়ে যায় বা বুঝতে অসুবিধা হয়। দুটো ওপেনিং আলাদা থাকে, বাট রিজিয়নটাকে আমরা বলবো ভালভা, যেখানে দুটো ওপেনিং থাকবে। নাম্বার ওয়ান ইজ ভ্যাজাইনাল ওপেনিং, উইচ ইজ দ্য পার্ট অফ দ্য রিপ্রোডাক্টিভ সিস্টেম অ্যান্ড উইচ ইজ কানেক্টেড টু দ্য ইউটেরাস। আর আরেকটা থাকবে কি ইউরেথ্রা, উইচ ইজ দ্য পার্ট অফ দ্য তোমার এক্সক্রিটারি সিস্টেম, যেটা ইউরিনারি ব্ল্যাডারের সাথে কানেক্টেড থাকবে, রাইট? তাহলে এখানে আমরা দুটো ওপেনিং দেখতে পাচ্ছি, বোঝা গেল? নেক্সট এবার আমরা দেখব মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তাহলে দিস ইজ দ্য হোল ডায়াগ্রাম অফ মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এখানে আমরা প্রথমেই দেখতে পারি কি টেস্টিস, বা যেটা এখানে টেস্টিকল লেখা আছে, তো নাম্বার ওয়ান অ্যান্ড নাম্বার টু। এবার এই মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে কিছুটা পার্ট আউটসাইড অফ দ্য বডি থাকে, কিছুটা পার্ট ইনসাইড দ্য বডি থাকে। ফার্স্টে আমরা দেখছি টেস্টিকলস অর টেস্টিস। কি বলা হয়েছে? আ পেয়ার অফ ওভাল শেপড অর্গানস লোকেটেড আউটসাইড দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি ইন আ স্যাক লাইক স্ট্রাকচার। তাহলে দিস testes or testicles, they are situated outside the body and they are protected within a sac like structure which is called scrotum, যেটা আমরা ঠিক তার পরে দেখতে পাচ্ছি। এবং এটা কিন্তু নাম্বার মানে দুটো থাকে, it is 2 in number, a pair of oval shaped, এখানেই দেখা যাচ্ছে 1 and 2, দুটো সাইডে থাকবে। They produce sperms and secrete testosterone hormone. তাহলে this hormone is very very important in case of male reproduction, and these testes or testicles, they produce sperms. তাহলে ফিমেলদের ক্ষেত্রে দেখেছিলাম ওভারিস, they produce ovum or egg cells, আর মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে এই টেস্টিস এরা কিন্তু স্পার্ম প্রডিউস করছে। নেক্সট ইজ স্ক্রোটাম। স্ক্রোটাম হচ্ছে এই যে স্যাক লাইক স্ট্রাকচারটা উইদিন উইচ দ্য টেস্টিস আর বিং প্রোটেক্টেড, দ্যাট sac like structure is called scrotum, a pouch like structure inside which testes remain. এবার এটা কেন থাকছে আউটসাইড দ্য বডি, এটার কিন্তু একটা কারণ আছে। কেন? কারণ আমাদের ইন জেনারেল বডির টেম্পারেচার যতটা থাকে অ্যাবডোমিনাল ক্যাভিটি, স্টমাক রিজনে যে বডি টেম্পারেচারটা থাকছে সেটা কিন্তু আ বিট হায়ার। এবার সেই টেম্পারেচারে ঠিকঠাক স্পার্ম প্রোডাকশন হবে না, বা হলেও সেটা খুব বেশি ফার্টাইল হবে না, খুব বেশি হেলদি হবে না। তো সেটা যাতে ঠিকঠাকভাবে প্রডিউসড হতে পারে তার জন্য স্ক্রোটাম, উইচ ইজ সিচুয়েটেড আউটসাইড দ্য বডি, তার মধ্যে টেস্টিসটা প্রোটেক্টেড থাকছে। কেন? কারণ আউটসাইড দ্য বডি হয়ে গেলে ওই টেম্পারেচারের থেকে অলমোস্ট 2 to 3 ডিগ্রি সেন্টিগ্রেড কম থাকছে উইদিন দিস স্ক্রোটাম অর দিস স্যাক লাইক স্ট্রাকচার। তাহলে বডির ভিতরে যে টেম্পারেচারটা থাকে তার থেকে অলমোস্ট 2 to 3 ডিগ্রি সেন্টিগ্রেড কম থাকছে এই টেম্পারেচার এই স্ক্রোটামের মধ্যে, যার জন্য আমরা দেখতে পাই যে স্পার্ম প্রোডাকশনটা একদম ঠিকঠাক হতে পারছে। It helps to reduce the temperature of the testis 2 to 3 degree compared to the body temperature to maintain healthy sperm production. এটাই যদি বডির ভিতরে থাকতো ওই 2 to 3 ডিগ্রি আরো বেশি হতো, তখন কিন্তু প্রোডাকশনটা ঠিকঠাক হতে পারতো না। তো এটা একটা বলতে পারো এটা একটা মানে নেচারের খেলা, মানে অটোমেটিক্যালি এটা হয়ে গেছে টু ফেসিলিটেট দ্য প্রোডাকশন। নেক্সট ইজ এপিডিডাইমিস। এপিডিডাইমিস আমরা এই জায়গাটাকে বলবো, ঠিক টেস্টিসের উপরের দিকে এরকম দেখো রয়েছে, এই জায়গাটাকে বলা হচ্ছে এপিডিডাইমিস। বোথ টেস্টিসের উপরের দিকেই থাকবে। কি বলা হয়েছে? টেস্টিস কন্টেইন আ মাস অফ স্পার্ম প্রডিউসিং টিউবস উইচ ইউনাইট টু ফর্ম এপিডিডাইমিস। এবার আমরা যদি আরো যখন উঁচু ক্লাসে উঠবো তখন দেখবো যে এই টেস্টিসের মধ্যেও আবার কিছু ফাইন স্ট্রাকচার্স, মিনিট স্ট্রাকচার্স থাকে, যেখানে কিছু ডাক্টস থাকবে which are actually synthesizing the sperms. এবার এই ডাক্টগুলো ইউনাইটেড হয়ে গিয়ে আলটিমেটলি এপিডিডাইমিস স্ট্রাকচারটা ফর্ম করে, রাইট? তাহলে এরা অ্যাকচুয়ালি কি, মানে এই এপিডিডাইমিসটা অ্যাকচুয়ালি কি, ওই যে ডাক্ট যেগুলো টেস্টিসের মধ্যে স্পার্ম প্রোডাকশন করছে, স্পার্ম প্রোডাকশনে হেল্প করছে, তারাই ফিউজড হয়ে গিয়ে বা ইউনাইটেড হয়ে গিয়ে এই এপিডিডাইমিসটা তৈরি করেছে ইন বোথ দ্য টেস্টিস। Next is sperm duct, muscular tube-like structure which carries sperm from each of the testes to the urethra. তার মানে কোনটা বুঝতে পারছো? এই যে
এটাকে বলা হচ্ছে কি স্পার্ম ডাক্ট। তাহলে এটা অ্যাকচুয়ালি টেস্টিসের সাথে বলেছে, বাট আমরা বলতে পারি এপিডিডাইমিসের সাথে একদম ইউরেথ্রার কানেকশনটা করাচ্ছে, যাতে স্পার্মটা কিন্তু অ্যাকচুয়ালি এর মুভমেন্টটা কিরকম হয় বলতো, এই টেস্টিস থেকে স্পার্মটা একদম এই এপিডিডাইমিসে আসছে, নেক্সট via this sperm duct it will enter the urethra। এবং ইন কেস অফ মেলস এখানে কিন্তু আমরা কোনো দুটো ওপেনিং দেখতে পারবো না, এক্ষেত্রে একটাই ওপেনিং থাকে যেটা আউটসাইড দ্য মানে উইচ কানেক্টস দ্য রিজিয়ন আউটসাইড দ্য বডি, যার থ্রুতেই কিন্তু ইউরিন অ্যান্ড স্পার্ম দুটো একটা ক্যানাল বা একটা প্যাসেজের থ্রুতেই পাস করে, যেটা আমরা ফিমেলদের ক্ষেত্রে দেখেছিলাম দুটো আলাদা ওপেনিং থাকে, বাট এখানে কিন্তু একটাই ওপেনিং এর থ্রুতে দুটো পাস করতে পারে। তাহলে আলটিমেটলি এই স্পার্মটা থ্রু দিস স্পার্ম ডাক্টস চলে আসছে ইউরেথ্রাতে, এবার সেটা তারপরে আউটসাইড দ্য বডি ইউরেথ্রাল ওপেনিং এর থ্রুতেই কিন্তু পাস করবে। তাহলে এটা গেল হচ্ছে স্পার্ম ডাক্ট। নাও দেয়ার আর সাম অ্যাক্সেসরি গ্ল্যান্ডস। গ্ল্যান্ডস মানে কি, তারা কিছু সিক্রিশন করবে। ফার্স্টেই আসছে কি সেমিনাল ভেসিকলস, তিনটে থাকে, তার মধ্যে ফার্স্টেই আসছে কি সেমিনাল ভেসিকল। কোনটা? এই দুটো, ঠিক আছে, যদিও এই স্ট্রাকচারটা একদম অ্যাপ্রোপ্রিয়েট না, বাট এটা একটু ওভাল শেপড হয়, ঠিক আছে, লোবিউলেটেড গ্ল্যান্ডস একটু ওভাল শেপড হয়। ইচ অফ দিস গ্ল্যান্ডস ওপেন্স টু দ্য কারেসপন্ডিং স্পার্ম ডাক্ট। আমরা একদম দেখতেই পাচ্ছি এখানে কিন্তু স্পার্ম ডাক্টের সাথে এর একটা কানেকশন রয়েছে, এবং এ যেই সিক্রিশনটা করে মানে সেমিনাল ভেসিকল বা ভেসিকলস যে সিক্রিশনটা করে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানে অ্যাকচুয়ালি সেমিনাল ভেসিকল, prostate gland which is this, and this Cowper's gland যেটাকে আমরা বলতে পারি bulbourethral gland, দুটো নাম আছে, Cowper's gland or bulbourethral gland। এই দুটো 1 2 এই তিনটেরই কিন্তু সিক্রিশন হয়, এবং তিনটের সিক্রিশনই খুবই ইম্পর্টেন্ট ইন কেস অফ স্পার্মস, ঠিক আছে। ওকে, তাহলে this opens to the corresponding sperm duct. Before they unite to the urethra, they produce a secretion which acts as the medium through which sperms are transported। তাহলে ওকে তো কোনো একটা মিডিয়াম দিতে হবে, মানে আমি এখান থেকে স্কুলে যাব, আমাকে হয় কোনো একটা ট্রান্সপোর্ট ভেহিকল দিতে হবে, তা নাহলে আমি যাব কি করে? হ্যাঁ, এবার বলতে পারো না আমি হেঁটে হেঁটে চলে যাব, ঠিক আছে সেটা যাওয়া যায়, বাট দ্যাট উড বি ভেরি মাচ ডিফিকাল্ট ফর আস। তো সেটার জন্য ওকে ট্রান্সপোর্ট মিডিয়ামটা দেওয়ার জন্যই কিন্তু মেইনলি এই সিক্রিশনগুলো হচ্ছে ফ্রম দিস গ্ল্যান্ডস। তার মধ্যে একদম প্রথমেই আসছে কি দিস সেমিনাল ভেসিকলস। ঠিক তার নিচের দিকে থাকছে প্রস্টেট গ্ল্যান্ড, যেটাকে আমরা বলতে পারি যে এই ইউরেথ্রার একদম বেসে থাকছে। দিস ইজ ইউরেথ্রা। এই ইউরেথ্রার একদম বেসে, একদম মানে কি বলবো একদম শুরুর দিকটাতেই থাকছে কিন্তু প্রস্টেট গ্ল্যান্ড উইচ ইজ সিঙ্গল ইন নাম্বার, উইচ ইজ 1 ইন নাম্বার। কিন্তু সেমিনাল ভেসিকল কিন্তু দুটো ছিল, নাম্বার 1 নাম্বার 2, কারণ ওরা এই একটা এই স্পার্ম ডাক্টের সাথে কানেক্টেড, আবার এটা কিন্তু এটার সাথে কানেক্টেড, কিন্তু এই প্রস্টেট গ্ল্যান্ড একটাই থাকবে। তাহলে prostate gland, a small walnut shaped structure situated at the base of the urethra, it produces an alkaline secretion which nourishes sperm। স্পার্মকে কিছুটা নারিশমেন্ট দেয়, ওকে কিছুটা নিউট্রিশন দেয়, কে? এই প্রস্টেট গ্ল্যান্ড থেকে যেই সিক্রিশনটা হচ্ছে সে। তাহলে সেমিনাল ভেসিকল ওকে একটা ট্রান্সপোর্ট মিডিয়াম দিচ্ছে, প্রস্টেট গ্ল্যান্ড ওকে কিছুটা নিউট্রিশন বা নারিশমেন্ট দিচ্ছে। থার্ডলি আসছে কাউপার্স গ্ল্যান্ড which is also called bulbourethral gland, অনেকটা বলতে পারো ছোট বাল্বের মতন দেখতে, ওই জন্য। A pair of small pea-shaped glands located just below the prostate gland, একদম ঠিক এর নিচেই আছে কাউপার্স গ্ল্যান্ড দুটো বা bulbourethral gland দুটো প্রস্টেট গ্ল্যান্ডের ঠিক নিচেই রয়েছে। Opening into the urethra just before it enters the penis, its secretion serves as the lubricant, যাতে ট্রান্সপোর্টটা খুব স্মুথলি হয়। মানে লুব্রিকেন্ট আমরা কোনটাকে বলি, যে ধরো কোনো একটা গ্রিল বা কোনো দরজা জানলা অনেক সময় দেখবে খুলতে গেলে বা বন্ধ করতে গেলে সেটা ক্যাচ ক্যাচ করে আওয়াজ হয়, মানে কি ওখানে একটা ফ্রিকশন হচ্ছে। তো আমরা একটা কোনো গ্রিজ বা এরকম কোনো লুব্রিকেন্ট ইউজ করি যাতে ওই মুভমেন্টটা স্মুথ হয়। ঠিক এখানেও তাই, মানে আমি ওটা ফর এক্সাম্পল বোঝানোর জন্য বললাম।
তো এখানেও তাই, কাউপার্স গ্ল্যান্ড আর সেমিনাল ভেসিকেলের ক্ষেত্রেও তাই। তো এরা ওকে কিছুটা মিডিয়াম দিচ্ছে বা কিছুটা লুব্রিকেন্ট একটা নেচার দিচ্ছে, যাতে ওর মুভমেন্টটা, ওর ট্রান্সপোর্টেশনটা খুব স্মুথ হয়, কোথাও যাতে কোনো ফ্রিকশন বা এরকম কিছু না হয়। So these are the main parts of male reproductive system and this is very very important, আমাদের কিন্তু মনে রাখতে হবে, রাইট? এবং আলটিমেটলি এটা পেনিসে এন্টার করছে, which is a muscular and cylindrical organ through which urethra passes. তাহলে this is the penis, this, তাহলে এই যে একদম কাউপার্স গ্ল্যান্ড কিন্তু ইউরেথ্রার সাথে কোথায় কানেক্টেড, জাস্ট ওই জায়গাটায়, মানে যখন এই ইউরেথ্রাটা পেনিসে এন্টার করছে ঠিক তার আগেই কিন্তু বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড অর কাউপার্স গ্ল্যান্ডটা সিচুয়েটেড, আর তার ঠিক উপরে প্রস্টেট গ্ল্যান্ড, যেটা একটাই, সেটা সিচুয়েটেড, আর তার ঠিক উপরে রয়েছে কি সেমিনাল ভেসিকল উইচ ইজ 2 ইন নাম্বার। তাহলে এটাকে বলা হচ্ছে পেনিস। এবার এর থ্রুতে ইউরেথ্রাটা পাস করে চলে এসছে একদম এন্ডিং পার্টে, উইচ ইজ দ্য ইউরেথ্রাল ওপেনিং অ্যান্ড দিস ইজ দ্য ওপেনিং টু দ্য আউটসাইড। তাহলে এটা কিন্তু একটাই, এটার থ্রুতেই দিস ইজ ইউরিনারি ব্লাডার, তাহলে এটার থ্রুতে ইউরিন পাস করতে পারে, এটার থ্রুতেই স্পার্ম পাস করতে পারে, যার সাথে এই লুব্রিকেন্টস গুলো বা এই সিক্রেশন গুলো মিশে থাকবে। কিন্তু আমরা ফিমেলের ক্ষেত্রে এরকম দেখিনি, আমরা দুটো আলাদা আলাদা দেখতে পাই ওপেনিং। ওকে, নেক্সট এবার আসছে উইচ ইজ নোন অ্যাজ সিমেন। সিমেন হচ্ছে এই যে স্পার্ম অ্যান্ড দ্য সিক্রিশনস অফ সেমিনাল ভেসিকল, কাউপার্স গ্ল্যান্ড, প্রস্টেট গ্ল্যান্ড, এদের যে একটা মিক্সচার, দ্যাট ইজ কল্ড সিমেন, উইচ ইজ সামওয়াট লাইক মিল্কি হোয়াইট ইন কালার, যেটার মধ্যে বলা হয় যে ইট কন্টেইনস 2 to 3 crore স্পার্মস পার ইজাকিউলেশন, মানে একবার সিক্রেশন হলে বা একবার ইজাকিউলেশন হলে 2 to 3 crore স্পার্মস কিন্তু তোমার কি বলবো এক্সক্রিটেড হতে পারে, বা এক্সক্রিটেড কথাটা ভুল, বা ইজাকিউলেটেড হতে পারে। নাম্বারটা জাস্ট দেখো, এর মধ্যে জাস্ট অনলি 1 স্পার্ম উইল ফিউজ টু দ্য এক্সেল অর ওভাম, মানে বাকি সব যা যা থাকবে সবগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে এক্সেপশন হয়, বাট ম্যাক্সিমাম টাইমে কিন্তু জাস্ট 1 স্পার্ম উইল ফিউজ অর ফিউজেস টু 1 ওভাম। তাহলে জাস্ট ভেবে নাও মানে কতগুলো নষ্ট হয়, পার্সেন্টেজ এবার কনভার্ট করতে হবে, ঠিক আছে? সো দিস ইজ দ্য সিমেন। নেক্সট এবার আসছে আমাদের ফার্টিলাইজেশন। তাহলে এতদূর আশা করছি বোঝা গেল যে আমাদের স্ট্রাকচারটা কিরকম হচ্ছে ইন কেস অফ ফিমেল অ্যান্ড মেল। এবার আমাদের জানতে হবে ফার্টিলাইজেশনটা কি না, এখানে যেটা হয়েছিল ওভিডাক্ট বা ফ্যালোপিয়ান টিউবসে, এখানে আমরা যেটা পড়লাম যে যদি কোনো স্পার্ম এখানে এসে পৌঁছাতে পারে, ইন দ্যাট কেস দিস এগ উইচ হ্যাজ বিন প্রডিউসড বাই দ্য ওভারি, সেটা কিন্তু এর সাথে ফিউজড হতে পারে। তো এটাকেই বলা হচ্ছে ফার্টিলাইজেশন। এবার এটাকে একটু আমরা পড়বো কিরকম। ডিউরিং দ্য ইন্টারকোর্স সিমেন কন্টেইনিং দ্য স্পার্ম গেটস ডিপোজিটেড ইন দ্য vagina which is situated in the female's body। সেই টাইমে এবার একবার ইজাকিউলেশনের থ্রুতে 2 to 3 crore স্পার্মস ইজাকিউলেটেড হতে পারে বা বেরোতে পারে। সেটা আলটিমেটলি যখন এই ক্যাভিটির মধ্যে এসে পৌঁছাচ্ছে, সেটা মানে ভ্যাজাইনার থ্রুতে আলটিমেটলি কোথায় আসবে, এই জায়গাটাতে আসবে। সে আলটিমেটলি মানে স্পার্মগুলো আলটিমেটলি সুইম করতে 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 এই দিকে যাবে। ঠিক অন দ্য ওয়েতে ওভামও আবার এইদিকে চলে আসবে, মানে তুমিও বন্ধুর দিকে যাচ্ছ, বন্ধুও তোমার দিকে আছে, তো তোমরা রাস্তায় মিট করে গেলে, এরকম একটা ব্যাপার। তো যেতে যেতে যখন এখানে মিট করবে, যদি মিট করে, ইন দ্যাট কেস অনলি এই ফিউশনটা কিন্তু হবে। দেখা গেল ওভাম সিক্রিটেড হয়েছে বাট স্পার্ম নেই, ফার্টিলাইজেশন হবে না। বা স্পার্ম এসছে ওই টাইমে ওভাম নেই, তখনও কিন্তু ফার্টিলাইজেশন হবে না। দুজনকেই একটা টাইমেই লাগবে। হ্যাঁ, বাফার টাইম থাকে, মোটামুটি 1-2 দিনের মতন বাফার টাইম থাকে, বাট দুজনেরই প্রেজেন্সটা দরকার, আদারওয়াইজ ফার্টিলাইজেশন হবে না। ওকে, তাহলে স্পার্ম অ্যাক্টিভলি সুইম আপওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ দেয়ার টেইল। 1 সেকেন্ড। এই যে, তাহলে দিস ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য স্পার্ম। এই পার্টটাকে বলা হচ্ছে হেড আর এটাকে বলা হচ্ছে টেল।
মানে একদম যে ফ্ল্যাজেলার মতন যে স্ট্রাকচার, এটা হচ্ছে নেক পোর্শন যেটা। তো এই টেলটা কেন থাকছে ফ্ল্যাজেলার মতন? কারণ ওকে সুইম করে করে নিশ্চয়ই যেতে হবে। এই জায়গাটায় যে আসবে, এখান থেকে ও সুইম করে 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 এত দূর অব্দি ওকে যেতে হবে, বা এই দিকেও যেতে পারে, আমি একটা দিক দিয়ে বলছি ঠিকই, বাট এখানেও সেটা যেতে পারে। তোকে তো সুইম করে যেতে হবে। আলটিমেটলি ও এখানে এসেছিল, এখান থেকে সুইম করে 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 এত দূর অব্দি যাবে। তাহলে এই সুইমিং প্রসিডিওরের জন্য কিন্তু ওর টেলটা খুব খুব ইম্পর্টেন্ট, যেটা পরে গিয়ে নষ্ট হয়ে যায়। তাহলে স্পার্মস অ্যাক্টিভলি সুইম আপওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ দেয়ার টেল। only a few of them are able to reach the upper part of the oviducts. ওই যে একদম ওভিডাক্টের যে আপার পার্টটা দেখেছিলাম, ওইখানে জাস্ট কিছু মানে অন দ্য ওয়েতেই ম্যাক্সিমাম নষ্ট হয়ে যায়। রেস্ট ডাই ওয়াইল ট্রাভেলিং, যেটা বললাম অন দ্য ওয়েতে অনেকে মানে ডাই বলতে নষ্ট হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। ইফ দেয়ার ইজ অ্যান এগ, যদি এগ থাকে, ইট উইল বি ফার্টিলাইজড বাই অনলি ওয়ান স্পার্ম। এবং প্রসেসটা এমনই যে একটা স্পার্ম ফিউজ করে গেলে কিছু মডিফিকেশনস হয়, যার জন্য মানে কিছু কোটিং, কিছু লেয়ারিং তৈরি হয়ে যায়, যার জন্য বাকি স্পার্ম কিন্তু চাইলেও আর ফার্টিলাইজ করতে পারবে না, কারণ ইট হ্যাজ হ্যাপেন্ড অলরেডি। তো এটা বলতে পারো মানে ন্যাচারালি এই জিনিসগুলো এরকমই, যে একবার ফার্টিলাইজড হয়ে গেল, মানে ধরো এই যে ফার্টিলাইজেশনটা হয়ে গেছে, এবার কিছু আউটার লেয়ারিং তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি, যার জন্য বাকি কোনো স্পার্মই কিন্তু চাইলেও সেটাকে আর ফার্টিলাইজ করতে পারছে না। only the nucleus of the sperm penetrates the egg, লিভিং বিহাইন্ড দ্য টেইল। তাহলে টেইলের মেন ফাংশন কি ছিল? ওই সুইম করে করে নিয়ে আসা ওকে। এবার ও এত দূর অব্দি চলে এসছে, আলটিমেটলি শুধু এই হেড রিজিয়ান, যেটা যেখানে নিউক্লিয়াসটা থাকছে, সেটাই কিন্তু এন্টার করবে টু দ্য এক্সেল। দ্য নিউক্লিয়াই, দ্য টার্মটা এখানে ঠিক যাচ্ছে না, বোথ দ্য নিউক্লিয়াই, ওয়ান from the sperm and another one from the egg, they fuse together to form zygote. তাহলে এই যে আমরা এতক্ষণ ধরে বলছিলাম যে এগ সেল আর স্পার্ম এরা ফিউজ করবে, তারপরে জাইগোট তৈরি করবে, তাহলে আলটিমেটলি কাদের ফিউশন হচ্ছে? এই নিউক্লিয়াসের ফিউশনটা হচ্ছে, যেটা স্পার্মের ভিতরেও মানে তার যে হেড রিজিয়ান সেখানেও নিউক্লিয়াস রয়েছে, আর এই ওভামের মধ্যে তো একটা নিউক্লিয়াস রয়েছেই। এটা কিন্তু ফিউশনটা হবে এই নিউক্লিয়াসের মধ্যে। আর আরেকটা কথা বলে রাখি, যেটা এখানে দেখতে পাচ্ছ, এগ সেলটা কিন্তু মাচ বিগার দ্যান দ্য স্পার্ম, ঠিক আছে? ওকে, দিস প্রসেস ইজ নোন অ্যাজ ফার্টিলাইজেশন। সো দিস ইজ দ্য ফার্টিলাইজেশন। এবার ফার্টিলাইজেশনের ক্ষেত্রে আমরা মেইনলি দুটো টাইপস দেখতে পারি। নাম্বার ওয়ান ইজ ইন্টারনাল অ্যান্ড নাম্বার টু ইজ এক্সটার্নাল। ইন্টারনাল টার্মটা থেকেই আমরা বুঝতে পারছি ইন্টারনালি হচ্ছে মানে ফার্টিলাইজেশন ইফ ইট টেক্স প্লেস উইদিন দ্য ফিমেলস বডি, ভিতরে বডির ভিতরে যদি হয় ফার্টিলাইজেশনটা, দ্যাট ইজ কল্ড ইন্টারনাল ফার্টিলাইজেশন। ইন কেস অফ হিউম্যানস, ইন কেস অফ কাউ, ডগস, এরকম যারা হায়ার অ্যানিমালস যারা, তাদের ক্ষেত্রে কিন্তু ইন্টারনাল ফার্টিলাইজেশন হয়, বিকজ ইট টেক্স প্লেস উইদিন দ্য ফিমেলস বডি। আর এক্সটার্নাল ফার্টিলাইজেশন যেটা, সেটা হবে কোথায়? আউটসাইড দ্য বডি অফ দ্য ফিমেল, মানে ফিমেল থেকে এগটা বেরিয়ে যাবে আর মেল থেকে তোমার স্পার্মটা বেরিয়ে যাবে, তারপরে আলটিমেটলি তাদের ফিউশনটা হবে কোথায়? আউটসাইড দ্য বডি। কিন্তু ফিউশন হচ্ছে, দ্যাট ইজ ওয়াই ফার্টিলাইজেশন, বাট এটা হচ্ছে আউটসাইড দ্য বডি, তাই জন্য এক্সটার্নাল ফার্টিলাইজেশন। ফর এক্সাম্পল ফ্রগ, টোডস, এদের ক্ষেত্রে হয় কিরকম? ডিউরিং দ্য রেইনি অর স্প্রিং সিজন দে মুভ টু ওয়াটার বডিজ, আস্তে আস্তে ওরা ওয়াটার বডিজের দিকে এগিয়ে যায়, কারণ আমরা জানি যে ফ্রগ তারা তো অ্যাম্ফিবিয়ান্স, টেরিস্ট্রিয়ালেও থাকতে পারে, আবার ওয়াটার বডিজেও থাকতে পারে, মানে অ্যাকোয়াটিকেও থাকতে পারে। তো আস্তে আস্তে এই রেইনি সিজন বা স্প্রিং এর সময় আলটিমেটলি ওরা আস্তে আস্তে ওয়াটার বডিজের দিকে এগিয়ে যাচ্ছে। বোথ দ্য মেল অ্যান্ড ফিমেল কাম টুগেদার অ্যান্ড দ্য ফিমেল lays hundreds of eggs covered by a jelly which holds the eggs together and gives protection to them. তাহলে এখানে আরেকটা ডিফারেন্স আমরা কি দেখতে পাচ্ছি? একটা তো দেখলাম ইন্টারনালি হচ্ছে, একটা এক্সটার্নালি হচ্ছে। আরেকটা যেটা, এখানে কিন্তু ফিমেলসরাও বেশ ভালো নাম্বারস অফ মানে অনেক পরিমাণে বা নাম্বারস অফ এগ সেলস সেটাকে ছেড়ে দিচ্ছে বা দিয়ে দিচ্ছে, জাস্ট ওয়াটার বডিজ বা ও যেখানে থাকছে তার আশেপাশে ওটাকে লে করে দিচ্ছে, দিয়ে দিচ্ছে। তার একটা কারণ আছে, কিন্তু কারণটা বলছি, কিন্তু ইন কেস অফ হিউম্যান, কাউ, এদের কিন্তু এরকম হচ্ছে না, অ্যাট এ টাইম একটা করেই
এগ সেল প্রডিউসড হচ্ছে, রাইট? এবার বলবে কেন? কারণ দেখা যায় কি যে এরা কি করে, মানে এই ফ্রগ বা টোড এরা কি করে, এগসটাকে বের করে দেয় বডির বাইরে। এবার যদি একটা এগই প্রডিউস করে, একটা এগকেই জাস্ট বডির বাইরে ছেড়ে দিত, হতেই পারতো ওই এগটা নষ্ট হয়ে গেল কোনোভাবে, বা স্পার্মটা এসে ওর সাথে ফিউজ করতে পারলো না, কোথাও একটা হারিয়ে গেছে, আশেপাশে চলে গেছে। তার জন্য এদের ক্ষেত্রে দেখা যায় যে এদের নাম্বার অফ এক্সেলসটাও বেশি, যাতে চান্সটা বেড়ে যায়। কারণ যদি কম নাম্বার হতো বা যদি একটাই হতো, তাহলে দেখা গেল ওই এক্সেলগুলো নষ্ট হয়ে গেছে, বা কোনো কারণে মিটিংটা হয়নি, ফিউশনটা হয়নি, তো আলটিমেটলি তাদের তো জেনারেশন হতো না, রিপ্রোডাকশন হতো না, বা ফার্টিলাইজেশন হতো না। তো সেটা যাতে না হয়, ওই চান্সটাকে বাড়িয়ে দেওয়ার জন্য, ইনক্রিজ করে দেওয়ার জন্য এদের মধ্যে দেখা যায় কি যে এরা বেশ ভালো অ্যামাউন্টে কিন্তু এক্সেল প্রডিউসড করে, উইচ গেটস ফার্টিলাইজড বাই দ্য স্পার্ম। স্পার্মস আর রিলিজড ওভার দেম, তাদের উপরে বা তাদের আশেপাশেই এটাকে আবার মেল যারা, তারা সেটাকে রিলিজ করে দিচ্ছে। দে কাম ইন কন্ট্যাক্ট উইথ দ্য এগস অ্যান্ড দাস ফার্টিলাইজেশন হ্যাপেন্স। তাহলে আলটিমেটলি যদি দুজনের মধ্যে কানেকশন তৈরি হয়, মানে স্পার্ম আর এগের মধ্যে যদি কানেকশন তৈরি হয়, তখনই আমরা দেখতে পাবো কিন্তু এদের ফার্টিলাইজেশনটা হচ্ছে। আদারওয়াইজ যদি না হয়, নাও হতে পারে। ঠিক আছে, মানে দেয়ার ইজ চান্স। নাও দ্য নেক্সট স্টেপ ইজ ইমপ্ল্যান্টেশন। তাহলে ফার্টিলাইজেশন হয়ে গেল, একটা জাইগোট এখানে সুন্দর তৈরি হয়ে গেছে। এবার যেটা আমরা যখন ইউটেরাস পড়লাম সেখানে দেখলাম না যে এই ফ্যালোপিয়ান টিউবটা কিন্তু ইউটেরাসের মধ্যে এসে এন্টার করেছে, রাইট? এরকম আমরা একটা দেখতে পেয়েছি। তাহলে দিস ইজ দ্য ইউটেরাস। এবার এই যে ইউটেরাসে আসছে, ও কি এখানে এসে এমনি ভেসে বেড়াবে না, ওকে ইমপ্ল্যান্টেড হতে হবে। কেন? মানে যাতে একটা কি বলবো, একটা স্ট্রং কানেকশন তৈরি হয় ইউটেরাসের মধ্যে। তো এই প্রসেসটাকেই বলা হচ্ছে ইমপ্ল্যান্টেশন। জাইগোট স্টার্টস টু ডেভেলপ অ্যান্ড ডিভাইড ইটসেলফ, ফর্মিং মেনি সেলস অ্যান্ড স্লোলি গোজ ডাউন দ্য ফ্যালোপিয়ান টিউব। তাহলে যখন এখানে জাইগোট আস্তে আস্তে ডিভাইড করতে করতে কিন্তু আলটিমেটলি এখানে জাইগোটটা চলে আসছে কোথার দিকে, ইউটেরাসের দিকে। দ্য এমব্রায়ো রিচেস দ্য ইউটেরাস, অলরেডি মাল্টিপল সেলস ওখানে হয়ে গেছে, তাহলে এটাকে আমরা এখন এমব্রায়ো বলতে পারি, সেটা ইউটেরাস অব্দি চলে এসেছে। নাও ইট এমবেডস ইটসেলফ সিকিউরলি উইদিন দ্য সফট ব্লাড রিচিং লাইনিং অফ ইট, দেওয়া হবে না, অফ ইট। তাহলে এই যে ইউটেরাসের একদম ইনার লাইনিং এ বললাম ব্লাড ভেসেলস থাকবে, নার্ভস থাকবে, তো তার সাথে কিন্তু ও একদম এমবেডেড হয়ে যাবে, যাতে একটা ফার্ম কানেকশন তৈরি হয় এবং সেখানেও নিজেকে ডেভেলপ করতে পারে। The naturally occurring fixation of embryo to the inner wall of the uterus is called implantation. তাহলে এই যে ন্যাচারালি এই প্রসেসটা হচ্ছে, this is called implantation. By the end of 5 weeks of pregnancy, মানে এই ইমপ্ল্যান্টেশনটা হয়ে গেল, তারপরে আফটার 4 to 5 weeks অলরেডি তাকে আমরা বলবো যে দিস উইমেন ইজ প্রেগনেন্ট। তাহলে আফটার 5 to 6 weeks দেখা যায় অলরেডি ওটার মধ্যে কিন্তু হার্ট বা সার্কুলেটরি সিস্টেম এগুলো ফর্ম করতে থাকে। মানে প্রথমেই তো একদম সব চোখ নাক কান মুখ সব হয়ে যাবে, সব সিস্টেমগুলো প্রপারলি হয়ে যাবে, সেটা তো না। আস্তে আস্তে ওই ফরমেশনগুলো হয়। তো একদম প্রথমেই কিন্তু হার্ট বা সার্কুলেটরি সিস্টেমই হতে হবে, কারণ তা না হলে বডি কাজ করবে কি করে? তো আমরা তো জানি যে আমাদের হার্ট যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তো উই উইল ডাই। তাহলে হার্ট আর সার্কুলেটরি সিস্টেম অফ দ্য ফিটাস সেটা কিন্তু মোটামুটি 5 to 6 weeks এর মধ্যে তৈরি হয়ে যায়। ঠিক আছে? ওকে। নেক্সট এবার আসছে গ্রোথ। তাহলে ও ইমপ্ল্যান্টেড হয়ে গেল। এবার নিশ্চয়ই ওর একটা গ্রোথ বা ডেভেলপমেন্ট হবে, নিশ্চয়ই ওই সাইজের তো থাকবে না। বা আমরা কিন্তু গ্রোথ, আমরা যখন জন্মে যাই, মানে সেই নিউ ইন্ডিভিজুয়াল যখন পৃথিবীতে চলে আসছে, তারপরেও কিন্তু গ্রোথ বা ডেভেলপমেন্ট টার্মটা ইউজ করা হয়। কোনো একটা বাচ্চা 5 ইয়ার্সে যেরকম থাকে, নিশ্চয়ই 15 ইয়ার্সে সেরকম থাকবে না, 25 ইয়ার্সে আরোই সেরকম থাকবে না। চেঞ্জ হবে, তার গ্রোথ হবে, তার ডেভেলপমেন্ট হবে, বোথ ইন্টারনাল স্ট্রাকচার এক্সটার্নাল স্ট্রাকচার, তার মেন্টাল ডেভেলপমেন্ট হবে। তাহলে এই গ্রোথ টার্মটা আমরা কখন ইউজ করি? পার্মানেন্ট অ্যান্ড ইরিভার্সিবল ইনক্রিজ ইন সাইজ, ওয়েট অ্যান্ড মাস অফ দ্য অর্গানিজম অর ইটস সেলস। এবার বলতে পারো যে আচ্ছা, সাইজ বলেছে, ওয়েট তো অনেক সময় বেড়ে যায় আবার কমে যায়, কিন্তু তুমি ভাবো জেনারেলি
একটা 5 বছরের বাচ্চা আর একটা মোটামুটি 25 ইয়ার্স ওল্ড দ্যাট ইন্ডিভিজুয়াল, দুজনের ওয়েট কি কখনো সেম হবে? হবে না। তো ইট ইজ অ্যান ইরিভার্সিবল চেঞ্জ। আচ্ছা, সাইজ, সে লম্বা হয়ে গেছে। হ্যাঁ, এবার কোনো একটা এমন কোনো ডিজিজ হলো, তার হয়তো বোনস গুলো কোনো কারণে কার্ভড হয়ে গেছে, সেটা আলাদা। কিন্তু সে যদি একদম ঠিকঠাক থাকে, তার কি গ্রোথ বা তার সাইজ বা তার ওয়েট এটা কি কখনো সেই আগের জায়গায় ফিরে যাবে? না। তো দিস ইজ ইরিভার্সিবল। মানে এটা অনেক সময় মনে হতে পারে যে ওয়েট তো আমাদের অনেক সময় বেড়ে যায়, অনেক সময় কমে যায়, তাহলে এটাকে কেন ইরিভার্সিবল বলেছে? ইরিভার্সিবল ইন দ্য সেন্স যে ওটা ফ্লাকচুয়েট করছে, দ্যাট ইজ সামথিং বিকজ অফ ইয়োর হেলথ ইস্যুস অর সামথিং। কিন্তু গ্রোথ যেটা বলছে সেটা তো আমি একটা টাইম স্প্যানের বেসিসে বলছি। সেখানে কি আর ফিরে যাওয়া সম্ভব? সম্ভব না। এবং বডি মাসও অনেকটা ইনক্রিজড হয়। কেন? কারণ আমাদের সেল তো ডিভাইডেড হচ্ছে। সেল নতুন, নতুন সেল তৈরি হচ্ছে। হ্যাঁ, কিছু সেল আবার তৈরি হতে, হতে আবার কিছু সেল নষ্টও হয়, সেটাও হয়। বাট অ্যাকচুয়ালি তো আমাদের নাম্বারস অফ সেলস সেটা তো বেড়ে যাচ্ছে। তো দ্যাট ইজ ওয়াই এই গ্রোথটা কিন্তু একদম পার্মানেন্ট। আ জাইগোট কন্টিনিউস টু ডিভাইড ইনটু আ ক্লাস্টার অফ সেলস। জাইগোটটা আস্তে, আস্তে একদম ওই যে দেখলাম এরকম ক্লাস্টার অফ সেলস হয়ে সরি, ক্লাস্টার অফ সেলস হয়েছিল। তাহলে একটা জাইগোট থেকে ক্লাস্টার অফ সেলস হচ্ছে। দিস প্রসেস ইজ ফলোড বাই অ্যানাদার প্রসেস হুইচ ইজ কল্ড স্পেশালাইজেশন অফ সেলস। তখন আমি যেটা বলছিলাম যে স্পেশালাইজেশন হয় মানে কি, এই কিছু ধরো সেল এটা একটা পার্টিকুলার কাজ করছে, এই কিছু সেল কিছু একটা পার্টিকুলার কাজ করছে। আচ্ছা, সেল থেকে কি তৈরি হবে? টিস্যু তৈরি হবে। তারপর কিছু টিস্যু নিয়ে তৈরি হবে অর্গ্যান, তারপর কিছু অর্গ্যান নিয়ে একটা সিস্টেম তৈরি হবে। তো এই পুরো জিনিসটা কিন্তু একদম ওই ছোট্ট জাইগোটটা থেকেই হয়। একটা সিঙ্গেল সেল থেকে আজকে কিন্তু আমরা এত বড় নিউ ইন্ডিভিজুয়াল হয়ে গেছি। সো দিস ইজ ভেরি কমপ্লেক্স, কিন্তু ভীষণ সুন্দরও। মানে একটা ছোট্ট সেল থেকে আজকে এত বড় একটা মানুষ হয়ে গেছি, যেখানে বিলিয়ন্স অফ বিলিয়ন্স সেলস রয়েছে। কত ইন্টারেস্টিং না, যে কিভাবে হচ্ছে সব ন্যাচারালি। তো ফার্স্টে সেল থেকে কিছু সেল তৈরি করবে টিস্যু, তারপরে কিছু অর্গ্যান, তারপরে কিছু সিস্টেম। এই যে স্পেশালাইজেশন হচ্ছে, যে কিছু সেল, এই যে আমরা বলছি এক্সক্রিটরি সিস্টেম, সেটা কিন্তু আলটিমেটলি কিছু সেল স্পেশালাইজড হয়েছে বলে তৈরি হয়েছে। বা ধরো রিপ্রোডাক্টিভ সিস্টেম, এটাও তাই। কিছু সেল তারা স্পেশালাইজড হয়েছে ইনটু রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো এটা হচ্ছে এই স্পেশালাইজেশন অফ সেলস এর মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে এবার বার্থ। এবার জাইগোটটা তো বেশ বড় হয়ে গেল, ফিটাস হয়ে গেল। নাও এই বার্থের আগের যে টাইম পিরিয়ডটা, দ্যাট ইজ কল্ড জেস্টেশন। মানে কি, ফুল টার্ম অফ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য এমব্রায়ো উইদিন দ্য ইউটেরাস। যখন উম্ব, মাদার্স উম্বের মধ্যে যে থাকছে, তখন একটা যে জাইগোট থেকে ফিটাস হচ্ছে, এই যে পুরোর যে ডিউরেশনটা যেখানে এই ডেভেলপমেন্ট বা গ্রোথটা হচ্ছে, দ্যাট ইজ কল্ড দ্য জেস্টেশন অর জেস্টেশন পিরিয়ড। ইন হিউম্যানস ইট লাস্টস ফর অ্যাবাউট 280 days। ইন কেস অফ হিউম্যানস এটা কিন্তু ডিপেন্ড করে, অ্যান্ড ইট ভ্যারিজ ফ্রম ওয়ান অর্গানিজম টু অ্যানাদার। ইন কেস অফ হিউম্যানস ইট ইজ অলমোস্ট 280 days, এবার কিছুটা কম বেশি হয়, মানে বেশি হয় না বাট কম হয়। During birth, the baby is pushed out with the head coming first by the powerful contraction of the muscles of the uterus through the vagina। তাহলে ওই যে বলেছিলাম তোমার প্রথমে ইউটেরাস থাকছে, ইউটেরাসটা কার সাথে কানেক্টেড থাকবে? সার্ভিক্সের সাথে। আলটিমেটলি সেটা কিন্তু এরকম ভ্যাজাইনাল ক্যাভিটির সাথে কানেক্টেড থাকছে। তাহলে একদম ইন কেস অফ নর্মাল ডেলিভারি যেটাকে আমরা বলি, সেখানে কিন্তু দেখা যায় যে এই যে ইউটেরাসের মধ্যে যে ফিটাসটা রয়েছে, সেটা কিন্তু এই সার্ভাইকাল ক্যাভিটি দেন ভ্যাজাইনার থ্রুতে কিন্তু আউটসাইডে আসছে এবং তার জন্ম হচ্ছে, তার বার্থ হচ্ছে। এবং এটা কি করে সম্ভব? কারণ ক্যাভিটি ইজ ভেরি ন্যারো, দ্যাট ক্যাভিটি ইজ ভেরি ন্যারো। তখন এই ইউটেরাসের যে মাসেলগুলো থাকে, দে স্টার্ট টু কন্ট্রাক্ট ভেরি স্ট্রংলি। মানে খুব পাওয়ারফুল একটা কন্ট্রাকশন, রিল্যাক্সেশন, একটা মুভমেন্ট হয়, যার জন্য কিন্তু এই প্রসেসটা সম্ভব হচ্ছে ইন কেস অফ নর্মাল ডেলিভারি। বাট এখন সবসময় হয় না সেটা, সেকশন হয়, কিছু অপারেট করে আগের থেকেই জিনিসটাকে, মানে ফিটাসটাকে বের করে দেওয়া হয়, বা মানে বেবি বার্থ হচ্ছে ম্যাক্সিমাম টাইমে এখন তাই হয়। বাট নর্মাল কেসে কিন্তু এই প্রসেসটাই ফলো করা হয়। নেক্সট আসছে পিউবার্টি, যেখানে দেখা যায় যে একটা বয় বা একটা গার্ল তার রিপ্রোডাক্টিভ সিস্টেমটা ডেভেলপ করছে।
একদম ছোট বয়সে তো হয় না। আফটার আ সার্টেন পয়েন্ট অফ টাইম এই ডেভেলপমেন্টটা স্টার্ট হয়। সেই টাইমটাকেই বলা হচ্ছে পিউবার্টি। তো এখানে আমরা ফার্স্টে দেখে নিচ্ছি কি বয়েজ, তাই তো? রাইট, হ্যাঁ, এটা হচ্ছে বয়েজের, ঠিক আছে। ওকে, সো দিস ইজ ফর বয়েজ, যে বয়েজদের কি কি চেঞ্জেস আসে। স্টার্টস এট অ্যাবাউট 13 ইয়ার্স অফ এজ, মোটামুটি 12 to 13। এবার এটা সবসময় যে 13ই হবে তার কোনো মানে নেই, অলমোস্ট 12 to 13 এর মধ্যে এই ডেভেলপমেন্টটা স্টার্ট হয়। আচ্ছা, সাডেন গ্রোথ অ্যান্ড শোল্ডার গার্ডেল গ্রোস মোর দ্যান হিপ গার্ডেল, এটা কিন্তু একটা বলতে পারো ডিফারেন্স ইন কেস অফ বয়েজ অ্যান্ড গার্লস। বয়েজদের ক্ষেত্রে শোল্ডার গার্ডেলটা বেশি ওয়াইডার হয়ে যায় কম্পেয়ার টু দ্য হিপ গার্ডেল, আর গার্লসদের ক্ষেত্রে ঠিক রিভার্সড হয়, মানে তাদের হিপ গার্ডেলটা সেটা কিন্তু একটু বেশি ওয়াইডার হয় দ্যান দ্য শোল্ডার গার্ডেল, যেটা আমরা পরবো। ওকে, নেক্সট হচ্ছে পেনিস অ্যান্ড স্ক্রোটাল স্যাক গ্রো, তাদের সাইজ অ্যান্ড ডেভেলপমেন্টটা হয়। আচ্ছা, গ্রোথ অফ বিয়ার্ড, মুস্ট্যাশ, পিউবিক অ্যান্ড চেস্ট হেয়ার, এগুলোরও আস্তে আস্তে ডেভেলপমেন্ট গ্রোথ হতে থাকে। এবং ভয়েসের একটা খুব ভালো কিন্তু চেঞ্জেস, মানে ভালো ইন দ্য সেন্স যে একটা মেজর চেঞ্জেস লক্ষ্য করা যায়, যে ভয়েসটা বেশি হোর্স হয়ে যাচ্ছে বা একটু ডিপ হয়ে যাচ্ছে, একটু ভারী হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো অনেক, মানে এই ভয়েসের চেঞ্জটা কিন্তু বেশ ভালোভাবে এটা নোটিস করা যায়। সো দিস ইজ ইন কেস অফ বয়েজ। আর গার্লসদের ক্ষেত্রে যেটা হয়, এটা মোটামুটি ওরকমই 12 to 13 এর মধ্যেই স্টার্ট হয়, একটু কম বেশি হতে পারে। বাট সাডেন স্পার্ট ইন গ্রোথ ফর আ শর্ট টাইম, গার্লসদের ক্ষেত্রে যেটা হয়, কম টাইমের মধ্যে বেশ অনেকটা ডেভেলপড হয়ে যায়, ঠিক আছে। মানে হুট করে মনে হচ্ছে এ বাবা বড় হয়ে গেল, তো বুঝতে পারছি না, মানে গ্রোথটা খুব সাডেন হয়ে যায়, ঠিক আছে। সো হিপ গার্ডেল বিকামস ওয়াইডার দ্যান দ্য শোল্ডার, জাস্ট যেটা বললাম যে বয়েজের ক্ষেত্রে শোল্ডার গার্ডেলটা বেশি ওয়াইডার হয় বা গ্রোথ হয় বেশি, আর গার্লসদের ক্ষেত্রে সেটা হচ্ছে হিপ গার্ডেল। ব্রেস্টস গ্রো, এটা দিয়েই মেনলি গ্রোথ বা ডেভেলপমেন্টটা, তার ইন্ডিকেশনটা বোঝা যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে ওভারিজ ম্যাচিওর অ্যান্ড এগস স্টার্ট টু রিলিজ, আস্তে আস্তে এই প্রসেসগুলো শুরু হতে থাকে উইদিন দ্য বডি। ইউটেরাস গ্রো করে অ্যান্ড মেনস্ট্রুয়েশন সাইকেল শুরু হয় মোটামুটি 12 to 13 ইয়ার্স, বা একটু কম বেশি হতে পারে, অনেকের 9 to 10 ইয়ার্সেও হয়ে যায়। তো এই প্রসেসের জন্যই আলটিমেটলি কিন্তু এগ রিলিজ এইটা স্টার্ট হচ্ছে। So these are some characteristics which one can follow during their puberty, মানে যখন থেকে তার এই রিপ্রোডাক্টিভ সিস্টেমটা ডেভেলপ করা স্টার্ট করেছে। নেক্সট আসছে অ্যাডোলেসেন্স, which is the transitional phase of life when a child's body undergoes physical অ্যান্ড কেমিক্যাল চেঞ্জেস লিডিং টু রিপ্রোডাক্টিভ ম্যাচিউরিটি। এবার এখানে একটা প্রবলেম হতে পারে যে পিউবার্টি আর অ্যাডোলেসেন্স দুটোই তো সেম মনে হচ্ছে, এখানেও বলছে ডেভেলপমেন্ট, এখানেও বলছে আন্ডারগোজ ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জেস, তো দুটো তো সেমই, হ্যাঁ সেমই, বাট জিনিসটার ওয়ে অফ থিঙ্কিং বা ওয়ে অফ টেলিং সেটা একটু আলাদা। কিরকম? পিউবার্টি হচ্ছে ওই টাইমটা যখন থেকে ডেভেলপমেন্টটা স্টার্ট হয়েছে, আর অ্যাডোলেসেন্স হচ্ছে পুরো টাইম স্প্যানটা যখন এই জিনিসগুলো হচ্ছে। এবং এখানে অ্যাডোলেসেন্সে কিন্তু আমরা শুধু ফিজিক্যাল বা বায়োলজিক্যাল ডেভেলপমেন্ট বা চেঞ্জেসগুলো নিয়ে বলবো না, এখানে অ্যাজ আ হোল তার কি কি ডেভেলপমেন্ট হচ্ছে। মানে এরকম টাইমে অনেক আমাদের সাইকোলজিক্যাল কিছু ডেভেলপমেন্ট হয়। আচ্ছা, হয়তো আমাদের খুব বেশি মুড সুইং হচ্ছে, বা আমাদের হয়তো আগে আমরা যেই কথাটা বললে শুনে নিতাম, এখন হয়তো মনে হচ্ছে কেন শুনবো, বা আমাদের একটা নিজেদের ওয়ে অফ থিঙ্কিং এই জিনিসটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। আচ্ছা, বা আমাদের মধ্যে একটু অন্যরকম অন্যরকম ইন দ্য সেন্স যে উম, কি বলবো, মানে একটু অন্যরকম চিন্তাধারা আসছে, বা সব সময় যে এই যে ধরো এটা আমাদের হয়ে থাকে ম্যাক্সিমাম টাইমেই, যে একটা রেবেলিয়াস একটা ইয়ে, যে আমি এতদিন অনেক অনেক কিছু শুনে নিয়েছি, এখন আর আমি অতটা শুনবো না। তো এইগুলো আস্তে আস্তে গ্রো করতে থাকে। হ্যাঁ, এবার এটা যে শুধুমাত্র অ্যাডোলেসেন্সের জন্য সেটাও না, আদার এক্সটার্নাল ফ্যাক্টরসও থাকে, বাট এই টাইম পিরিয়ডে ওইটা খুব ভালোভাবে নোটিস করা যায়। কারণ সেই ছেলেটা বা সেই মেয়েটা সে কিন্তু বুঝতে পারছে যে আমার বডি একটা চেঞ্জ বা একটা ট্রানজিশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, সে নিজে সেটাকে ফিল করতে পারছে। তো এই যে পুরো স্প্যানটা যা যা চেঞ্জেস হচ্ছে,
আমাদের কিছু সোশ্যাল ডেভেলপমেন্ট হয়, আমাদের ফ্রেন্ড সার্কেল কিছুটা দেখবে এই টাইমে চেঞ্জ হয়ে যায়, বা আমরা আগে একদম প্রাইমারি টাইমে প্রাইমারি স্কুলে যেই বন্ধুদের সাথে থাকতাম, হয়তো এখন আর এই টাইমে সেই বন্ধুদের সাথে থাকছি না। আমাদের হয়তো আ মানে ফ্রেন্ডশিপের ডেফিনিশনটা চেঞ্জ হয়ে গেছে। তো এরকম কিছু একটা ভাস্ট চেঞ্জ হয়। অ্যাজ আ হোল এই টাইমটাকে বলা হচ্ছে অ্যাডোলেসেন্স। যেখানে আমাদের মধ্যে শুধু ফিজিক্যাল চেঞ্জ হয় সেটা না, আমাদের সাইকোলজিক্যাল বা মেন্টাল চেঞ্জ হচ্ছে, আমাদের সোশ্যাল ডেভেলপমেন্ট হচ্ছে। এবার সেটা পজিটিভেও যেতে পারে, সেটা নেগেটিভেও যেতে পারে। সেটা ডিপেন্ড করছে আমি কিরকমভাবে নিজেকে গ্রো করাচ্ছি, বা আদার্স কিছু ফ্যাক্টরসও কাজ করছে, ফ্রেন্ডস, ফ্যামিলি, এডুকেশন, স্কুল, এভরিথিং। বাট আল্টিমেটলি সেটা পজিটিভেও যেতে পারে বা নেগেটিভেও যেতে পারে। সেটা ডিপেন্ড করে অবভিয়াসলি ফ্যাক্টরস এর উপরে। কিন্তু এই টাইমটাকে বলা হচ্ছে অ্যাডোলেসেন্স, হুইচ ইজ ভেরি, ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট ফর আস। কারণ এই অ্যাডোলেসেন্স টাইমটাই কিন্তু মেইনলি আমাদের ডিফাইন করে দেয় যে আল্টিমেটলি আমরা কিরকম হব। অ্যাজ এ হিউম্যান বিং আমরা কিরকম হব। এটা কিন্তু আমি শুধুমাত্র পড়ার খাতিরে বলছি না, বা এইগুলো হয়তো চ্যাপ্টারে থাকবেও না। বাট এগুলো আমাদের জানতে হবে, বিকজ তোমরা এখন কিন্তু এই টাইমটার মধ্যেই আছো। তো আমার মনে হয় এটা আমার বলে রাখা উচিত যে এই টাইমটা কিন্তু দিস ইজ ভেরি, ভেরি ক্রুশাল ফর আস, নট অনলি ফর এডুকেশনাল পারপাস, বাট অলসো ফর বিং আ হিউম্যান বিং। আমাদের এক ভালো মানুষ হতে কিন্তু এই টাইমটা বেশ গুরুত্বপূর্ণ, ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো ইট বিগিনস অ্যারাউন্ড 12 ইয়ার্স অ্যান্ড লাস্টস আপ টু 18 to 19 ইয়ার্স। তো চেষ্টা করো একটু ভালোভাবে থাকতে, মানে ভালোভাবে ইন দ্য সেন্স যে আমি যাদের সাথে কথা বলছি, মিশছি, যে ইনফরমেশনগুলো আমি নিচ্ছি সেগুলো যাতে আমার জন্য এবং আমার আশেপাশের মানুষের জন্য যাতে বেনিফিশিয়াল হয়। ঠিক আছে? তো জ্ঞান দিচ্ছি না, বাট আমার মনে হয় অ্যাজ আ মেন্টর, অ্যাজ আ সিনিয়র, I should tell you. ঠিক আছে? Puberty is the biological process where a child's body changes into an adult. এটা হচ্ছে ওই টাইমটা, বায়োলজিক্যাল প্রসেসটা। আর অ্যাডোলেসেন্স হচ্ছে ইজ আ ব্রডার অ্যাসপেক্ট ইন উইচ ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল ডেভেলপমেন্ট সব কিছু একসাথে হচ্ছে। রাইট? তো অনেক সময় আমাদের অনেক কিছু হয়তো ভালো লাগতে নাও পারে, বাট একটু আমাদের ভাবতে হবে। আচ্ছা। বা হয়তো মনে হচ্ছে যে না এটা খুব ভালো করছি আমি। বাট আমাকে আমার প্যারেন্ট বা টিচার বা কোনো সিনিয়র বলছে যে না এটা ভালো করছো না। তো আমাকে একটু তাদের কথাটা একটু উম যদি জাস্টিফিকেশন থাকে আমি বোঝার চেষ্টা করব। একদম নেগলেক্ট করব না। রাইট? সো দিস ওয়াজ দ্য হোল টপিক। দিস ওয়াজ দ্য হোল চ্যাপ্টার অ্যাবাউট রিপ্রোডাকশন ইন হিউম্যানস। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। এবং যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে জানাবে। নেক্সট টপিক খুব তাড়াতাড়ি আসছে। টিল দেন থ্যাংক ইউ। খুব ভালো থেকো।